হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 25 মার্চ 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। হ্যাপি হোলি সবাইকে। দেখো, আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। নিম্নলিখিত সাংবাদিকদের মধ্যে কারা সম্প্রতি বছরের সেরা মহিলা জনসঞ্চার মাধ্যম বা মিডিয়া যেটাকে আমরা বলি, তো এই জনসঞ্চার মাধ্যম ব্যক্তিত্বের জন্য চামেলি দেবী জৈন পুরস্কার 2024 পেয়েছেন। সাংবাদিকতার জন্য দেওয়া হয় চামেলি দেবী জৈন পুরস্কারটা। তো এটা পেয়েছেন গ্রীষ্মা কুথার এবং ঋত্বিকা চোপড়া। ইন্ডিয়ান এক্সপ্রেসের ন্যাশনাল ব্যুরো ঋত্বিকা চোপড়া এবং স্বাধীন সাংবাদিক গ্রীষ্মা কুথার যৌথভাবে বছরের সেরা মহিলা মিডিয়া ব্যক্তিত্বের জন্য চামেলি দেবী জৈন পুরস্কার 2024 ভূষিত হয়েছেন। ইনি গ্রীষ্মা কুথার এবং ইনি হচ্ছেন ঋত্বিকা চোপড়া। এটা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার দিল্লি, মানে দিল্লির সিডি দেশমুখ হলে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে এদেরকে দেওয়া হয়েছে। দেখো, আজকে নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে তোমাদের বলে দিই, আজকে 7টার সময় তোমাদের কিন্তু জিকের লাইভ ক্লাস হবে। তোমরা সবাই জয়েন করে নিও, আমি শিডিউল করে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক প্রোভাইড করা আছে। আজকে তোমাদের কিন্তু এই ক্লাসটা হবে। কেমন? আচ্ছা, সাংবাদিকতায় মহিলাদের অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কারটা প্রথম দেওয়া হয় 1981 সালে। প্রথমে এই পুরস্কারটা পেয়েছিল নীরজা চৌধুরী। 2021 সালে চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন আরফা জোহরি। 2020 সালে চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন নিতু সিং। 2022 চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন ধন্য রাজেন্দ্রন। নেক্সট, ইংরেজিতে অনুদিত প্রথম মাগহী উপন্যাস ফুল বাহাদুর এর মূল লেখককে? ফুল বাহাদুরের মূল লেখক জয়নাথ পতি। এটা মূলত জয়নাথ পতি লিখেছেন। এটা প্রথম প্রকাশিত হয়েছিল 1928 সালে। সম্প্রতি ইংরাজিতে অনুদিত প্রথম মাগাহী উপন্যাসের নাম কি? যদি তোমাদের প্রশ্ন হয়, কি বলবে? ফুল বাহাদুর। সম্প্রতি মাগাহী উপন্যাস ফুল বাহাদুর কে ইংরাজিতে অনুবাদ করেছেন? অভয়কে। কোন কাজের জন্য অভয়কে KLF পোয়েট্রি বুক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020-21 দেওয়া হয়েছিল? সংস্কৃত থেকে কালিদাসের মেঘদূত এবং ঋতু সমাহার অনুবাদ করার জন্য তাকে KLF পোয়েট্রি বুক অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছিল। অভয়কে আসন্ন বই নালন্দা পেঙ্গুইন র্যান্ডাম হাউস 2025 সালে প্রকাশিত হবে। এটাও নোট করবে। বিশ্বের প্রথম কোন দেশে যেখানে আমুল ব্র্যান্ডের পণ্য তৈরি করা হবে? মানে অ্যাকচুয়ালি বিশ্বের প্রথম কোন দেশে আমুল ব্র্যান্ডের পণ্য তৈরি করা হবে? মার্কিন যুক্তরাষ্ট্রে আমুল ব্র্যান্ডের পণ্য তৈরি করা হবে। আইকনিক ভারতীয় ব্র্যান্ড আমুল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আন্তর্জাতিক কার্যক্রম শুরু করতে চলেছে। আমুল ব্র্যান্ডটা গুজরাটের কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের মালিকাধীন। আমুলের ট্যাগলাইন দ্য টেস্ট অফ ইন্ডিয়া। ম্যানেজিং ডিরেক্টর গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জয়েন মেহতা। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন মিশিগান মিল্ক প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সাথে অংশীদারিতে আমুল মার্কিন যুক্তরাষ্ট্রে তার তাজা দুধের পণ্য চালু করবে। 1998 সালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে পরিণত হয়। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন আমাদের FAO অনুসারে 2021-22 সালে বিশ্ব দুধ উৎপাদনে ভারতের অবদান ছিল 24%। 2022-23 সালে দেশে দুধ উৎপাদন 230.58 মিলিয়ন টন হিসেবে অনুমান করা হয়েছে, যেটা গত 5 বছরে 22.81% বৃদ্ধি পেয়েছে। 2022-23 সালে সর্বোচ্চ দুধ উৎপাদনকারী রাজ্য ছিল উত্তরপ্রদেশ 15.72%, রাজস্থান 14.44%, তারপর মধ্যপ্রদেশ 8.73%। এটা হচ্ছে টপ 3টে স্টেট। তারপর হচ্ছে গুজরাট ছিল 7.49%, তারপরে ছিল অন্ধ্রপ্রদেশ 6.70%। ভারতের বৃহত্তম দুধ উৎপাদনকারী রাজ্য তাহলে কোনটা? উত্তরপ্রদেশের পর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশ ফার্স্ট। ভারত কবে বিশ্বের 1 নম্বর দুধ উৎপাদনকারী দেশ হয়ে ওঠে? 1998। দুগ্ধ ব্র্যান্ড আমুলের মালিককে? গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। নেক্সট, T20 ম্যাচে 12,000 রান করা প্রথম ভারতীয় কে হবে? বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি T20 ফরম্যাটে 12,000 রান করার প্রথম ভারতীয় ক্রিকেটার হয়ে তার কেরিয়ারে আরেকটি মাইলফলক অর্জন করেছেন।
টি-20 ক্রিকেটে মোট 11,156 রান দিয়ে রোহিত শর্মা দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় রান সংগ্রাহক। তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ওপেনার ক্রিস গেল, যিনি টি-20 ক্রিকেটে বিশাল অ্যাকচুয়ালি 14,562 রান করেছেন। এরপরেই 13,360 রান নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক এবং তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার কাইরান পোলার্ডের 12,900 রান। নেক্সট, কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব দ্য ড্রাঙ্ক গ্যালপো পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান এটা। ভুটানের রাজধানী থিম্পুর তাসিছো জং প্যালেসে আয়োজিত একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ভুটানের দুদিনের সফরে আছেন, 22 মার্চ 2024 ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের দ্বারা অর্ডার অব দ্য ড্রাঙ্ক গ্যালপো পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিদেশি নেতা হয়েছেন যিনি ভুটানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অব দ্য ড্রাঙ্ক গ্যালপো পেয়েছেন। ভারত ভুটান সম্পর্কের উন্নতিতে অবদান রাখার জন্য এবং ভুটানি জাতি আর জনগণের প্রতি তার বিশিষ্ট সেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অব দ্য ড্রাঙ্ক গ্যালপো প্রদান করা হয়েছে। দ্য অর্ডার অব দ্য ড্রাঙ্ক গ্যালপো অ্যাওয়ার্ড ভুটান সরকার কর্তৃক প্রবর্তিত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এছাড়াও নরেন্দ্র মোদী আমরা দেখেছি বিগত রিসেন্টলি প্রচুর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অনার পেয়েছে। 13তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে সমর্থন করার জন্য ভারত আগামী 5 বছরে 10,000 কোটি টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের। এটাও তোমরা একটু নোট করে রাখবে। আর 2024-25 সালে ভারত ভুটানকে 2,068 কোটি টাকা আর্থিক সাহায্য দেবে। তো এখানে ইজিপ্ট, সৌদি আরব, ভুটান, প্যালেস্তাইন, ইউএই, রাশিয়া, আফগানিস্তান, মালদ্বীপ, বাহরিন, ইউএসএ, রিপাবলিক অফ পালাউ, ফিজি, পাপুয়া নিউগিনি, এই সমস্ত দেশ থেকে রিসেন্টলি নরেন্দ্র মোদী কিন্তু এই ধরনের সম্মান পেয়েছেন। আমরা একবার চট করে নজর রাখবো। অর্ডার অব আবদুল্লাজিজ আল সাওয়াদ, এটা একটা অমুসলিম ব্যক্তিদের জন্য সৌদি আরবের সর্বোচ্চ সম্মান, যেটা 2016 সালে ইনি পেয়েছেন। স্টেট অর্ডার অফ গাজী আমির আমানুল্লাহ খান, এটা আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান, 2016 সালে পেয়েছেন ইনি। গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্তাইন অ্যাওয়ার্ড, বিদেশি নাগরিকদের দেওয়া প্যালেস্তাইনের সর্বোচ্চ সম্মান, 2018-তে পেয়েছেন। অর্ডার অব জায়েদ, সংযুক্ত আরব আমির শাহির সর্বোচ্চ অসামরিক সম্মান, 2019-এ পেয়েছেন। অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু অ্যাওয়ার্ড, এটা রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান, 2019-এ পেয়েছেন ইনি। এছাড়া অর্ডার অব দ্য ডিস্টিংগুইশড রুল অফ নিশান ইজুদ্দিন, এটা বিদেশি নাগরিকদের দেওয়া মালদ্বীপের সর্বোচ্চ সম্মান, নরেন্দ্র মোদী পেয়েছেন 2019-এ। কিং হামাদ অর্ডার অফ রেনেসা, বাহারিনের সর্বোচ্চ নাগরিক সম্মান, 2019-এ নরেন্দ্র মোদী পেয়েছেন। লিজিয়ন অফ মেরিট বাই দ্য ইউএস গভর্নমেন্ট, 2020 সালে পেয়েছেন। অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো, ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান, 2021-এর ডিসেম্বরে। কনফারেড দ্য কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগো, পাপুয়া নিউগিনির অসামরিক সম্মান, মে 2023-এ পেয়েছেন। ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি, এটা ফিজির সর্বোচ্চ সম্মান, এটাও 2023-এ ইনি পেয়েছেন। মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানেও ভূষিত করা হয়েছে অর্ডার অফ দ্য নাইল, যারা দেশ বা মানবতার জন্য ব্যতিক্রমী সেবা প্রদান করেছেন তাদেরকে এটা দেওয়া হয় আর কি। তো সেটাও তিনি পেয়েছিলেন 2023-এ। ভুটান ড্রুকিউল নামে পরিচিত, এর অর্থ থান্ডার ড্রাগনের দেশ। ভুটান দক্ষিণ এশিয়ার একটা স্থলবেষ্টিত দেশ। এটা ভারত আর চীনের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয়। ভারতের 4টে রাজ্য মানে আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ আর সিকিম এই ভুটানের সাথে বাউন্ডারি শেয়ার করে। ভুটানের সাথে ভারতের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে 699 কিলোমিটার। রাজধানী ভুটানের থিম্পু, মুদ্রা গুলট্রাম। ভুটান জংখাতে কথ্য ভাষা, মানে জংখা এখানকার কথ্য ভাষা। রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। প্রধানমন্ত্রী সেরিং তোবগে। নেক্সট, কোন ভারতীয় খেলোয়াড় বিলিয়ার্ডস হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হয়েছেন? পঙ্কজ আদবানি রিসেন্টলি বিলিয়ার্ডস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। ভারতের মহান বিলিয়ার্ডস খেলোয়াড় পঙ্কজ আদবানিকে হল অফ ফেম অফ দ্য ওয়ার্ল্ড বিলিয়ার্ডস মিউজিয়ামে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়ার্ল্ড বিলিয়ার্ডস মিউজিয়াম চীনের সাংগ্রাওতে রয়েছে। পঙ্কজ আদবানির ছবি লাগিয়ে সাংগ্রাও এর অন্তর্ভুক্ত করা হয় এটা। অর্জুন অ্যাওয়ার্ড পঙ্কজ আদবানি পেয়েছেন 2004 সালে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2006 সালে, তখন রাজীব গান্ধী খেলরত্ন ছিল এটা। পদ্মশ্রী 2009, পদ্মভূষণ 2018-তে। পঙ্কজ আদবানি স্নুকার এবং বিলিয়ার্ডস মিলিয়ে 26টা বিশ্ব শিরোপা মানে ওয়ার্ল্ড টাইটেল জিতেছেন, যার মধ্যে পঙ্কজের 18টা বিলিয়ার্ড আর 8টা স্নুকার বিশ্ব শিরোপা রয়েছে।
38 বছর বয়সী পঙ্কজ আদবানি 18টা বিলিয়ার্ডস ওয়ার্ল্ড টাইটেল, 17টা IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ এবং একটি ওয়ার্ল্ড টিম বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। পঙ্কজ আদবানি কোন সালে বিলিয়ার্ডের প্রথম বিশ্ব শিরোপা জিতেছিলেন? এটা যদি তোমাদের প্রশ্ন আসে কি বলবে? 2005 সালে বিলিয়ার্ডের প্রথম বিশ্ব শিরোপা জিতেছিলেন ইনি। নেক্সট, কোন গ্রহে নকটিস নামের বিশাল আগ্নেয়গিরি আবিষ্কৃত হয়েছে রিসেন্টলি? মঙ্গলে। নাসা বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে একটা বিশাল আগ্নেয়গিরি চিহ্নিত করেছেন যাকে বলা হচ্ছে নকটিস আগ্নেয়গিরি, যেটা উচ্চতায় 29,600 ফুট এবং প্রায় 450 কিলোমিটার প্রস্থে বিস্তৃত। এটা মঙ্গল গ্রহের ইকুয়েটারের ঠিক দক্ষিণে পূর্ব নকটিস ল্যাবিরিন্থাসে ভ্যালেস মেরিনারিসের পশ্চিমে রয়েছে। গ্রহের বিশাল গিরিখাত ব্যবস্থা রয়েছে এর মধ্যে। আবিষ্কারটা ইএসএর মার্স এক্সপ্রেস মিশনের সাথে নাসার মেরিনার 9, ভাইকিং অরবিটার 1 এবং 2, মার্স গ্লোবাল সার্ভেয়ার, মার্স ওডিসি, মার্স রিকনেসেন্স অরবিটার সহ বিভিন্ন মিশনের ডেটা ব্যবহার করেছে। দেখো এখানে এই যে মিশনগুলোর নাম বললাম, তোমরা যারা যারা আমাদের পেইড ব্যাচে রয়েছো, ক্লার্কশিপ বলো বা তোমরা WBB বলো, দেখো তোমাদের এই মিশনগুলোর কথা আমি তোমাদের সৌরজগতের ক্লাসে কিন্তু বলেছি, ঠিক আছে? তো এগুলো সবকটা তোমরা মনে রাখবে। এক্সট্রা পয়েন্ট হিসাবে মেরিনার 9 কোন গ্রহ রিলেটেড মিশন, ভাইকিং অরবিটার, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? মঙ্গল গ্রহের বর্ণ কি? লাল। মঙ্গল গ্রহ লাল গ্রহ নামে সেই কারণে পরিচিত, আয়রন অক্সাইডের জন্য এটা লাল। মঙ্গল গ্রহে ফোবোস আর ডিমোস এই দুটো উপগ্রহ রয়েছে মঙ্গলের। ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে নাসা। নাসা প্রতিষ্ঠিত হয়েছিল 29 জুলাই 1958-তে। এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন। টপ 10 স্পেস এজেন্সি কি কি? ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, চায়নার ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন CNSA এটা চায়নার, রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি RFSA, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ESA, জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি JAXA যেটাকে বলা হয়, স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন SpaceX, ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজ ফ্রান্স, জার্মান এরোস্পেস সেন্টার DLR এবং ইটালিয়ান স্পেস এজেন্সি ASI। নেক্সট, গগনযান স্পেস ফ্লাইট মিশনের জন্য বিক্রম সারাভাই স্পেস সেন্টার দ্বারা তৈরি বহুমুখী অ্যাপ সাক্ষী এর উদ্দেশ্য কি? খুব ভালো একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ তোমাদের টেকনোলজিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স। তো এক্ষেত্রে মহাকাশচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং যোগাযোগ সহ বিভিন্ন কাজ সম্পাদনে সহায়তা করা। বিক্রম সারাভাই স্পেস সেন্টার তিরুবনন্তপুরমের থুম্বাতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সুবিধা সখী নামক একটা মানে বহুমুখী অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপটা গগনযান মহাকাশ ফ্লাইট মিশনে নভোচারীদের সাহায্য করবে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য খোঁজা বা একে অপরের সাথে যোগাযোগের মতো বিভিন্ন কাজ সম্পাদন করতে। স্পেসবোর্ন অ্যাসিস্ট্যান্ট এবং নলেজ হাব ফর ক্রিউ ইন্টারঅ্যাকশন সখীর ফুল ফর্ম এটা। অন্যান্য জিনিসের মধ্যেও মহাকাশচারীদের স্বাস্থ্যের উপর নজরদারি করবে, তাদের পৃথিবীর সাথে সংযুক্ত থাকতে সাহায্য করবে এবং এমনকি তাদের খাদ্য তালিকা সম্পর্কে সতর্ক করবে। এর উদ্দেশ্য গগনযান মহাকাশ ফ্লাইট মিশনে নভোচারীদের বিভিন্ন কাজে সহায়তা করা। কার্যকারিতা যদি দেখি, গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য অ্যাক্সেস প্রদান করবে, ক্রুজ সদস্যদের যোগাযোগ সহজতর করবে, মহাকাশচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করবে আর পৃথিবীর সাথে সংযোগ বজায় রাখবে। মহাকাশচারীদের তাদের খাদ্য তালিকা সম্পর্কে সতর্ক করতে সাহায্য করবে। নেক্সট, মোজাম্বিক এবং তানজানিয়ার সাথে IMT ট্রাইল্যাট 2024 নামের নৌসেনা অনুশীলনে অংশ নেবে কে? তো এক্ষেত্রে এটা অংশ নেবে আমাদের ইন্ডিয়া। INS তীর এবং INS সুজাতা ভারত মোজাম্বিক তানজানিয়ার IMT ট্রাইল্যাটারাল বা ট্রাইল্যাট অনুশীলনের দ্বিতীয় সংস্করণ এ অংশগ্রহণ করছে। এটা একটা যৌথ সামুদ্রিক মহড়া যেটা 21শে মার্চ থেকে 29শে মার্চ 2024 তারিখ পর্যন্ত হবে। IMT ট্রাইল্যাট মহড়ার প্রথম সংস্করণ 22শে অক্টোবরে পরিচালিত হয়েছিল। তানজানিয়ান এবং মোজাম্বিক নৌবাহিনীর সাথে ভারতের INS তারকাশ অংশগ্রহণ করেছিল। অনুশীলনের বর্তমান সংস্করণটা দুটো পর্যায়ে অনুষ্ঠিত হবে, 21শে মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত।
হারবার পর্বের অংশ হিসেবে নৌজাহাজ তীর আর সুজাতা জাঞ্জিবার মানে তানজানিয়া এবং মাপুটো মানে মোজাম্বিক বন্দরে সংশ্লিষ্ট নৌবাহিনীর সাথে জড়িত থাকবে। অনুশীলনের সমুদ্র পর্বটা হবে 24শে মার্চ থেকে 27শে মার্চ। রিসেন্ট কিছু এক্সারসাইজ আমরা একবার রিমাইন্ড করার চেষ্টা করব, যেমন টাইগার ট্রাম্প 2024 বিটুইন ইন্ডিয়া আর ইউএসএ হয়েছিল। ইন্ডিয়া আর ইউএসএর মধ্যে হয়েছিল ইস্টার্ন সিবোর্ডে। 10th এডিশন অফ মিলিটারি এক্সারসাইজ ল্যামিটি 2024 আগের দিনই আলোচনা করেছি, এটা ইন্ডিয়া আর সিসিলসের মধ্যে, সিসিলসে হয়েছিল। 5th এডিশন অফ মিলিটারি এক্সারসাইজ ধর্মা গার্ডিয়ান, এটা হয়েছিল ইন্ডিয়া আর জাপানের মধ্যে, মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে রাজস্থানের। 12th এডিশন অফ মিলান নাভাল এক্সারসাইজ বিশাখাপত্তনমে হয়েছিল। ইন্ডিয়ান এয়ারফোর্স কন্ডাক্ট এক্সারসাইজ বায়ুশক্তি কন্ডাক্টেড এক্সারসাইজ বায়ুশক্তি 2024 জয়সালমীর রাজস্থানে হয়েছিল। নেক্সট কোন রাজ্য 22শে মার্চ 2024 তারিখে তার 112তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? বিহার 22শে মার্চ 2024 তারিখে তার 112তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। ভারত প্রতি বছর 22শে মার্চ ভারতে বিহার দিবস পালিত হয়। 1912 সালে বিহার রাজ্যের প্রতিষ্ঠার বার্ষিকীকে চিহ্নিত করে, রাজ্যটি আগে বেঙ্গল প্রেসিডেন্সির অংশ ছিল অ্যাকচুয়ালি, এবং রাজ্যের 111তম বার্ষিকী স্মরণে 2023 সালে প্রথম বিহার দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিহার 22শে মার্চ 2024 তার 112তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এই দিনটা বিহার দিবস হিসাবে পালিত হয়। রাজ্যপাল বিহারের রাজেন্দ্র আর্লেকার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আর বিজয় কুমার সিনহা। উৎসব ছট পূজা বিহুলা এগুলো রয়েছে। রাজ্যসভার 16টা আসন, লোকসভার 40টা আসন। বিহারের পশ্চিমে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরে নেপাল, পূর্বে পশ্চিমবঙ্গের উত্তর অংশ আর দক্ষিণে ঝাড়খণ্ড। উপজাতি গোন্ড, বিরজিয়া, অসুর, সাভার, পারহাইয়া, চেরো, বীরহর, সাঁওতাল, বৈগা। এবার আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো সবাই মিলিয়ে নাও। কোন ভারতীয় রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক সীমান্তে রাজ্যের সাথে জড়িয়ে রয়েছে? কোন ভারতীয় রাজ্য? তো এক্ষেত্রে উত্তরপ্রদেশ হয়ে যাবে। ফ্রি স্টাইল শব্দটা কোন প্রতিযোগিতার সাথে সম্বন্ধিত? সাঁতার। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? মধ্যযুগে কোন শাসক তামার নোট প্রচলন করেছিলেন? এইগুলো তোমরা আজকে আমাকে শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 24 মার্চ 2024 আমাদের প্রশ্ন কী ছিল দেখো। তার আগে তোমাদের বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ হোক বা ইয়ারলি হোক বা অন্যান্য জিকের পিডিএফ হোক, এগুলো তোমরা আমাদের অ্যাপেই পাবে। কিন্তু পিডিএফটা তোমরা যখন কালেক্ট করবে, এটাতে যদি পাসওয়ার্ড চায়, তোমরা যখন কিনবে তখন যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করবে, তখন সেই মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করবে, কেমন? এছাড়া পরিবর্তন ব্যাচ তোমাদের নতুন যে কোনো পুলিশ পরীক্ষার জন্য, কেপি, ডাব্লিউবিপি, ফায়ার অপারেটর, যে কোনো পুলিশ পরীক্ষার জন্য তোমাদের পুরো সিলেবাস এখানে সাবজেক্ট ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে করানো হচ্ছে। তার সাথে সাথে তোমাদের চ্যাপ্টারের টেস্ট সিরিজও এখানে রয়েছে, এমসিকিউজ, যেখানে তোমাদের পড়াশোনার সাথে সাথে প্র্যাকটিসটাও কিন্তু হচ্ছে। এবং তোমরা কেপির যখন পরীক্ষা দেবে বা ডাব্লিউবিপির যখন পরীক্ষা দেবে, তাতে তোমাদের যে ফুল লেন্থ টেস্ট সিরিজ আসবে, সেটা যদি পেডও হয় তোমাদের এই ব্যাচে কিন্তু ফ্রি থাকবে। এবং তোমরা এখানের সমস্ত ক্লাসের পিডিএফ নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবে। আর এই সমস্ত কিছু একসাথে পেতে পারবে তোমরা 31 মার্চের মধ্যে তোমরা যদি জয়েন করো তাহলেই। এবং WBP 24 কোডটা তোমাদের ইউজ করতে হবে, তাহলে তোমরা এক্সট্রা আরও 100 টাকা ডিসকাউন্টও তোমরা এখান থেকে পাবে। তো যারা যারা এই ব্যাচে নতুন ব্যাচে জয়েন করতে চাও, তারা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নাও বিফোর 31 মার্চ। এবং যদি আরও কিছু জানার থাকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে অথবা ডাইরেক্ট কল করে তোমরা জিজ্ঞাসা করে নেবে। এছাড়াও WBPSC ক্লার্কশিপ তো তোমাদের চলছেই, এই অফারটাও তোমাদের 31 মার্চ পর্যন্ত রয়েছে। তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। এখানেও তোমাদের পুরো সিলেবাস ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, ফুল লেন্থ টেস্ট, মেন পরীক্ষার জন্য চেকিং, সব কিছু চলছে। যে কোনো ভিডিওর টাইটেলের উপর ক্লিক করলে তোমরা ডেসক্রিপশন বক্স পাবে, সেখানে তোমাদের সমস্ত লিঙ্ক দেওয়া আছে। আর সেই লিঙ্কগুলোর উপর ক্লিক করে তোমরা জয়েন করে নিতে পারো বা ডাইরেক্ট অ্যাপ থেকে জয়েন করতে পারো। অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে। যদি কোথাও অসুবিধা হয়, অ্যাপের এই হেল্প চ্যাট সেকশন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে নেবে। চলো এবার আগের দিনের কোয়েশ্চেনগুলো একটু রিভাইজ করে নিই। কোন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী মহারাষ্ট্র গৌরব পুরস্কারে সম্মানিত হয়েছেন? ডাক্তার উমা রেলে। প্যারিস অলিম্পিক 2024 ভারতের পতাকাবাহী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? শরদ কামাল। ভারত এবং কোন দেশের সাথে আইন ও বিরোধ নিষ্পত্তির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে? মানে ভারত কোন দেশের সাথে করেছে এটা? সিঙ্গাপুর।
উদয় ভাটিয়া কোন কাজের জন্য ডায়না মেমোরিয়াল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন? স্বল্প মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ভাবনের জন্য। ইসরো পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের ল্যান্ডিং মিশন সফলভাবে পরীক্ষা করেছে। এই মহাকাশযানের নাম কি? পুষ্পক। 2024 সালে কে আইএএ গোল্ডেন কম্পাস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? শ্রীনিবাস স্বামী। যৌথ সামরিক মহড়া ল্যামিটি 2024 এর কোন সংস্করণটি সেসেলে ভারতীয় সেনাবাহিনী এবং সেসেলস প্রতিরক্ষা বাহিনীর মধ্যে পরিচালিত হয়েছে? 10th। নেক্সট, কে সম্প্রতি আভুদয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন? দেবেন্দ্র কুমার। বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? 24 মার্চ। উড়িষ্যার কোন শহরে ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক্স সেন্টার 2024 সালের মার্চ মাসে উদ্বোধন করা হয়েছিল? ভুবনেশ্বর। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো এই সেশনটাকে যাতে আমরা আরও বেটার করতে পারি তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।